মনোহর ভোর অবধি বর্ণকে পাহারা দিয়েছিল। তারপর হঠাৎ ঘুমে তার চোখ ঢুলে পড়ে। যে চেয়ারে বসেও পাহারা দিচ্ছিল সেখানে বসেই ও ঘুমিয়ে পড়ে। বেলায় ঘুম থেকে উঠেও দেখে বর্ণ বিছানায় বসে আছে, আর মনোহরের স্ত্রী বর্ণকে চা বিস্কুট সহযোগ একটা ট্রে এনে দিয়েছে। ঘুম থেকে উঠে মনোহর নড়ে চড়ে বসল। বর্ণর মুখ চোখ ফ্যাকাশে। এখন তাকে গত রাতের ঘটনা নিয়ে প্রশ্ন করাটা ঠিক হবে না। মনোহর চেয়ার ছেড়ে উঠে গেল। ঘর থেকে বেরিয়ে ও ল্যান্ডফোন থেকে একটা ফোন করল। ফোনের উল্টো দিক থেকে একটা ভারী কণ্ঠস্বর শোনা গেল। হ্যালো হ্যালো, আমি কি ডাক্তারবাবুর সাথে কথা বলছি? মনোহর জিজ্ঞাসা করল। উল্টো দিকের ভারী গলাটা উত্তর দিল, বলছি। মনোহর বলল, আমি মনোহর বলছি ডাক্তারবাবু, চিনতে পারছেন? ডাক্তারবাবু বলল, অনিমেষ তার কেয়ারটেকার তো? মনোহর বলল, হ্যাঁ বাবু, বাবুর এক ভাইপো এখন বাংলায় থাকে। এরপর ও ফোনে বর্ণর অসুস্থতার বিবরণ দিল। শেষে বলল, আপনি কি একবার আসতে পারবেন? আপনি একবার আসতে পারলে খুব ভালো হয় ডাক্তারবাবু, আমি বুঝতে পারছি না কি করা উচিত। ডাক্তার উত্তর দিলেন, আপাতত আমার চেম্বারে অনেক রোগী আছে, সেসব মিটলে আমি 1-1.5 ঘন্টার মধ্যে আসছি। এটা শুনে মনোহর একটু শান্ত হলো। ডাক্তারবাবু আবার বললেন, তার আগে যদি ক্রিটিক্যাল কন্ডিশন হয় আমায় ফোন করবেন। আমার মোবাইল নাম্বারটা লিখে নিন, চেম্বারের লাইনটা ব্যস্ত থাকতে পারে। মনোহর সম্মতি জানালো। তারপর ধন্যবাদ জানিয়ে ফোনটা রেখে দিল। ইনি হলেন ডাক্তার অর্ণব রায়, বয়স 40-এর আশেপাশে। কলকাতা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করেছেন। ভারতবর্ষের বিভিন্ন হাসপাতালে উনি চিকিৎসা করেছেন। তারপর এই পাহাড়ি এলাকায় একটা এনজিওর সাথে যুক্ত হয়ে উনি একটি ক্লিনিক তৈরি করেন। সেই ক্লিনিকে বেশিরভাগ রোগী দরিদ্র। উনি বিনা পয়সাতেই তাদের চিকিৎসা করেন। তবে আশেপাশের লোকজনেরও উনি চিকিৎসা করেন। সেই বন্ধুত্বের কারণ ছিল অর্ণববাবুর শিল্পের প্রতি ভালোবাসা, ওর অনিমেষবাবুর প্রতি অটুট শ্রদ্ধা। মনোহর জানে যে অনিমেষবাবু খুব কম লোকজনের সাথে মেলামেশা করতেন, তবে ডাক্তার অর্ণব রায়কে উনি ভীষণ স্নেহ করতেন। ওনার প্রতি অনিমেষবাবুর একটা প্রচ্ছন্ন শ্রদ্ধাও ছিল। অনিমেষবাবু মারা যাওয়ার পর অর্ণববাবুই ওনাকে মৃত বলে ঘোষণা করেন। মনোহর মনে করার চেষ্টা করেছিল গত রাতের কথা, কিন্তু গোটা রাতটাই একটা দুঃস্বপ্নের মতো লাগছিল। কিন্তু দুঃস্বপ্ন হলে তো তা চিহ্ন রেখে যেত না। তাহলে বর্ণর অসুস্থতার কারণ কি? মনোহর জানে না। ডাক্তার আসা অবধি সেটা জানার কোনো উপায়ও নেই। কি হচ্ছে এইসব এই বাড়িতে? মনোহর চিন্তা করতে থাকে। বাড়িটায় একটা অশুভ কিছু হচ্ছে। একটা অচেনা ভয় পেয়ে বসেছে মনোহরকে। এখানে আসার পর থেকেই ওর একটা খটকা লেগেই রয়েছে। বাড়িতে এমন অনেক ঘটনা ঘটে যা স্বাভাবিক নয়। রাত বিরেতে সিঁড়িতে দুমদাম শব্দ হয়, জানলা দরজা যখন তখন খুলে যায়। একা থাকলে অনেক সময়ই মনে হয় যেন পিছনে কেউ দাঁড়িয়ে আছে। এই বাড়িতে যেন কেউ কখনো একা থাকে না। সব সময় একটা আলো আধারি খেলা করছে এই ঘরগুলোতে। দেওয়ালে কান পাতলেই যেন কোনো চাপা কান্নার শব্দ পাওয়া যায়। ডাইনিং রুমে বসে অপেক্ষা করতে লাগলো মনোহর। কাল রাতে ওর ভালো ঘুম হয়নি। মনোহরের স্ত্রী ওকে একটা কাপে গরম চা দিয়ে গেল, সাথে একটা বিস্কুট। চায় বিস্কুট ডুবিয়ে মনোহর তাতে কামড় দিল। পুরনো কথা মনে পড়ছে ওর। প্রত্যেক দিন সকালে উঠে অনিমেষবাবুও এভাবেই চা খেতেন। মনোহর তার সাথে গল্প করত। অনিমেষবাবুর বয়স মনোহরের থেকে সামান্য বেশি। তার জীবন সম্পর্কে ধ্যান ধারণা সবই এক মনে শুনত মনোহর। যত শুনত তত বেশি করে আপ্লুত হতো। জীবন নিয়ে কত কিছু গভীর উপলব্ধি তার। অনিমেষবাবু খুব ভালো মানুষ ছিলেন।
তার হাতে একটা সমস্যা হচ্ছিল বেশ কিছুদিন ধরে। সারাদিন ধরে তিনি ছবি আঁকতেন। এত অনিয়ম কি আর শরীর সহ্য করতে পারে? প্রায়ই অসুস্থ হয়ে পড়তেন অনিমেষবাবু। ভীষণভাবে শরীর ভেঙে গিয়েছিল। 1-2বার তো অজ্ঞান হয়ে গেছিলেন। অর্ণব ডাক্তার তখন চিকিৎসা করতে এসেছিলেন। এ বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল তার। ছবি নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা করতেন দুজনে। মনোহর চুপ করে শুনত। কাজের ফাঁকে ফাঁকে এসে এসে বসে থাকতো তাদের পাশে। ভালো লাগতো ওর। মনোহরের জীবনে পড়াশুনো করা হয়নি, কিন্তু শখ ছিল। কোনো অবস্থাপন্ন বাড়িতে জন্মালে এতদিনে অনেক বড় কিছু হতে পারত। অনেক জ্ঞান বিজ্ঞানের বিষয় নিয়ে আলোচনা করতে পারত। কিন্তু তার কিছুই তো সে করে উঠতে পারেনি। খুব অল্প বয়সেই তাকে রোজগার করতে বেরোতে হয়। তার বাবা একটা কারখানায় কাজ করত। পরে কারখানাটা বন্ধ হয়ে যাওয়ায় উনি বেকার হয়ে যান। মনোহরের মা একটি বাড়িতে আয়ার কাজ করতেন। ওনার একার রোজগার দিয়ে সংসার চালানো কঠিন ছিল। কারখানা বন্ধ হওয়ার পর বাবার নেশা করাটা অনেক বেড়ে যায়। সে সারাদিন বাড়িতে থাকা শুরু করে। মনোহরকে বাধ্য হয়ে কাজে নামতে হয়েছিল। প্রথমে সে একটা চায়ের দোকানে কাজ নেয়। তারপর সেখান থেকে কিছু মাস পর একটা গুন্ডা বদমাশদের দলে ভিড়ে যায়। সেখান থেকে অনেক রোজগার হতো। বিভিন্ন রাজনৈতিক নেতাদের হয়ে তোলাবাজি করত, প্রমোটারদের হয়ে লোকজনকে ভয় দেখাতো, আবার পাড়ার কালী পুজোরও প্রচুর খাটত। কিন্তু এইসব বেশি দিন চলেনি। একটা গোষ্ঠীদ্বন্দ্বের ঝামেলায় ওকে মারপিট করতে হয়। সেখানে একজনের মাথায় রডের বাড়ি মেরেছিল মনোহর। লোকটা মারা যায়। কিছু মাসের মধ্যেই সে গ্রেপ্তার হয়। যদিও খুব বেশি প্রমাণ না থাকায় মনোহরের যাবজ্জীবন হয়নি। 3 বছর জেল খাটতে হয় মনোহরকে। সেই সময়টা ভীষণ অদ্ভুত ছিল। ও খুব কষ্ট পেয়েছিল। জেলের ভিতর ওর সাথে দেখা হয় আবু জাফরের। আবু জাফর একজন যাবজ্জীবনের কয়েদি। সে জেলে এসে নিজেকে শুধরেছিল। ভালো মানুষ হওয়ার চেষ্টা করেছিল। নিজের চেষ্টায় ইংরেজি শিখেছিল। তারপর নিজেকেই বদলানো নিয়ে বইও লিখেছিল। এর সংস্পর্শে এসে মনোহরের জীবন বদলে যায়। ও মনোহরকে শান্ত করে তোলে, জীবনে এগিয়ে যেতে উৎসাহ দেয়। এর কাছে না এলে আজ হয়তো মনোহর কোনো বড় অপরাধী তৈরি হতো। জেল বড় খারাপ জায়গা। এখানে যাদের সংশোধন হতে পাঠানো হয় তারা এই পরিবেশে আরও ভয়ঙ্কর হয়ে যায়। এইসব নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুও লিখে গিয়েছেন। এসব কথা মনোহর আবু জাফরের থেকেই শিখেছিল। আজ ভাবলে অবাক লাগে যে সেই জীবন আর নেই। আবু জাফর কেমন আছেন এখন জানে না মনোহর। জেল থেকে বেরিয়ে এক পুলিশের বড় কর্তার রেকমেন্ডেশনে মনোহরের চাকরি হয়। জেলেও ভীষণ ভালো ব্যবহার করেছিল। মনোহরকে উনি একটা বড় অ্যাপার্টমেন্টের কেয়ারটেকার করে দেন। এতটা ভরসা সাধারণত কেউ জেল ফেরত মানুষদের ওপর করে না। আপ্লুত হয়ে গিয়েছিল মনোহর। নিজের সবটুকু দিয়ে ও পরিশ্রম করেছিল।